আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কোনো কোনো দিন সকালে আকাশটা একদম ঝকঝকে নীল থাকে, আবার কোনো দিন ঘুম থেকে উঠেই দেখেন চারপাশটা কেমন যেন ধোঁয়াশায় ঢাকা? এই যে দূষণ, এটা আখির যায় কোথায়? চলুন আজ আমরা এই রহস্যটারই সমাধান করব, একদম গোয়েন্দার মতো করে। তো আমাদের আজকের তদন্তের মূল প্রশ্ন এটাই। ব্যাপারটা কিন্তু শুধু দূষণ কতটা তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে না। আসল রহস্যটা হলো এই দূষণটা বায়ুমণ্ডলে গিয়ে ঠিক কী করছে, কোথায় যাচ্ছে, আর এই সব সূত্র কিন্তু আমাদের চারপাশের বাতাসের মধ্যেই লুকিয়ে আছে। চলুন তাহলে আমাদের তদন্তের প্রথম ধাপে এগোনো যাক। একজন ভালো দূষণ গোয়েন্দা হতে গেলে সবার আগে আমাদের বায়ুমণ্ডলের মুড বা তার মেজাজটা বুঝতে হবে। মানে বাতাসটা ঠিক কীরকম আচরণ করছে সেটা জানা দরকার। আচ্ছা, এই ল্যাবস রেট জিনিসটা কি? খুব সহজ। ধরুন আপনি কোনো পাহাড়ে উঠছেন, যত ওপরে উঠবেন তত ঠান্ডা লাগবে, তাই না? এই যে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে যাচ্ছে, এটাই হলো ল্যাবস রেট। আর এই রেটটা স্বাভাবিকের থেকে কম না বেশি, সেটাই আমাদের বলে দেয় যে বায়ুমণ্ডল এখন শান্ত থাকবে নাকি তার মেজাজ খুব খারাপ থাকবে। তো স্ক্রিনে একবার দেখুন, দুটো অবস্থা, তাই না? একটা হলো স্টেবল বা স্থির বায়ুমণ্ডল। এটাকে ভাবুন তো এক কাপ শান্ত চায়ের মতো, যেখানে চিনির দানাগুলো নিচে থিতিয়ে পড়ে, ঠিক সেভাবে দূষণও মাটির কাছাকাছি স্তরে স্তরে আটকে থাকে। আর অন্যটা হলো আনস্টেবল বা অস্থির বায়ুমণ্ডল। এটা হলো একদম ফুটন্ত চায়ের মতো, সবকিছু টকবক করে ফুটছে, মিশে যাচ্ছে, দূষণও ঠিক সেভাবে উপরে উঠে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার তাহলে বলুন তো, পরিষ্কার রাতে দূষণ আটকে যাওয়ার সম্ভাবনা বেশি কেন? দারুণ! এখন তো আমরা বায়ুমণ্ডলের মেজাজটা পড়তে শিখে গেছি। এবার চলুন কিছু চাক্ষুষ প্রমাণ বা ভিজুয়াল এভিডেন্স দেখা যাক। মানে চিমনি থেকে বেরোনো ধোঁয়ার আচরণ। এই ধোঁয়ার প্লুম বা ধোঁয়ার আকৃতি দেখেই কিন্তু বাতাসের ভেতরে খবরটা পাওয়া যায়। এই দেখুন, ধোঁয়ার কত রকমের আচরণ হতে পারে। প্রত্যেকটা আচরণ কিন্তু আমাদের বায়ুমণ্ডলের অবস্থা নিয়ে এক একটা আলাদা গল্প বলে। চলুন এই সন্দেহজনক আচরণগুলো নিয়ে একটু তদন্ত করা যাক। প্রথমে আসি লুপিং প্ল্যামের কথায়। এটা সাধারণত খুব রোদ ঝলমলে দিনে দেখা যায়, যখন বাতাস বেশ অস্থির থাকে। মানে বাতাস যখন খুব গরম হয়ে ওপর নিচে করতে থাকে, তখন ধোঁয়াটাও সাপের মতো এঁকে বেঁকে ওপরে নিচে যেতে থাকে। আর এটা কিন্তু দূষণ ছড়ানোর জন্য সবচেয়ে ভালো অবস্থা। এরপর হলো কোনিং প্লাম। এটা সাধারণত মেঘলা দিনে দেখা যায়, যখন বাতাস মোটামুটি শান্ত থাকে। ধোঁয়াটা একটা কোণ বা শঙ্কুর মতো আকারে সোজা ছড়িয়ে পড়ে। দূষণ ছড়ায় ঠিকই, কিন্তু লুপিংয়ের মতো অতটা ভালোভাবে নয়। আর এইটা হলো সবচেয়ে চিন্তার বিষয়, ফ্যানিং প্লাম। এটা তখন হয় যখন টেম্পারেচার ইনভার্সন ঘটে। মানে গরম বাতাসের একটা স্তর চাদরের মতো নিচে ঠান্ডা বাতাসকে ঝেঁকে ফেলে। ফলে ধোঁয়াটা ওপরে যেতে না পেরে হাতপাখার মতো নিচের দিকে ছড়িয়ে পড়ে, আর দূষণটাও মাটির কাছাকাছি আটকে যায়। তাহলে বলুন তো, কোন প্লুমের আকার দেখে বোঝা যায় যে দূষণ আটকে গেছে এবং ওপরের দিকে মিশতে পারছে না? ফিউমিগেশন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটা সাধারণত সকালে হয়। রাতের বেলা যে ইনভার্সনের কারণে দূষণটা ওপরে আটকে ছিল, সকালে সূর্যের তাপে মাটি গরম হলে সেই স্তরটা নিচ থেকে ভাঙতে শুরু করে। আর ঠিক তখনই আটকে থাকা সব দূষণ হঠাৎ করে হুড়মুড় করে মাটির দিকে নেমে আসে। বেশ, আমরা তো এখন বায়ুমণ্ডলের সূত্রগুলো পড়তে শিখে গেছি, কিন্তু একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের তো ভবিষ্যৎটাও দেখতে হবে, তাই না? মানে আমাদের এমন একটা টুল চাই যা বলে দেবে দূষণটা ঠিক কোথায় যাবে আর তার ঘনত্বই বা কত হবে। আর এখানেই আসে ইঞ্জিনিয়ারদের ম্যাজিক ফর্মুলা। এই গসিয়ান প্লাম মডেল নামটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। এটা আসলে একটা প্রেডিক্টিভ টুল, মানে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার যন্ত্র। এর কাজ হলো একটাই প্রশ্নের উত্তর দেওয়া। যদি একটা চিমনি থেকে ধোঁয়া বেরোয়, তাহলে এখান থেকে কিছুটা দূরে, ধরুন একটা স্কুল বা হাসপাতালের ওপর, দূষণের পরিমাণটা ঠিক কত হবে। দেখুন, লক্ষ্যটা কিন্তু খুবই সহজ আর স্পষ্ট। মূল উদ্দেশ্য হল মাটির কাছাকাছি যেখানে আমরা শ্বাস নিই, সেখানে যেন দূষণের মাত্রা সবসময় একটা নিরাপদ সীমার নিচে থাকে। মানুষের স্বাস্থ্যই সবার আগে। তো একজন ইঞ্জিনিয়ার ঠিক কিভাবে কাজটা করেন,
দেখুন, এই স্টেপগুলোই ফলো করা হয়। প্রথমে ওই এলাকার আবহাওয়াটা কেমন তা বোঝা হয়। তারপর ওই যে গসিয়ান মডেল, ওটা ব্যবহার করে হিসাব করা হয় যে মাটিতে দূষণের পরিমাণ কত হতে পারে। আর সবশেষে চিমনির উচ্চতা মানে স্ট্যাক হাইট বাড়ানো বা কমানো হয়। মানে এই উচ্চতাটাই হলো আমাদের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র। যতক্ষণ না দূষণের মাত্রা নিরাপদ লেভেলে আসছে ততক্ষণ উচ্চতা অ্যাডজাস্ট করা হয়। তাহলে মাটির কাছাকাছি দূষণ কমাতে একজন ইঞ্জিনিয়ারের হাতে সবচেয়ে জরুরি কন্ট্রোল কোনটা? এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি জিনিস আছে, এফেক্টিভ স্ট্যাক হাইট, যেটাকে আমরা বড় এইচ দিয়ে লিখছি। এটা কিন্তু শুধু চিমনির আসল উচ্চতা বা ছোট এইচ নয়, এর সাথে যোগ হয় প্লুম রাইজ বা ডেল্টা এইচ, মানে গরম ধোঁয়াটা চিমনি থেকে বেরিয়ে আরও কতটা উপরে উঠছে। মনে রাখার জন্য সহজ উপায়, বড় এইচ হল আসল হাইট, যা এইচ আর ডেল্টা এইচের যোগফল। বাহ, আমরা তো প্রায় রহস্যের সমাধান করেই ফেলেছি। চলুন এবার সব সূত্রগুলোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই জ্ঞানটা আমাদের শুধু দূষণের রহস্য সমাধান করতেই সাহায্য করে না, বরং ভবিষ্যতের শহরগুলোকে আরও স্বাস্থ্যকর করে তুলতেও সাহায্য করে। এই টেবিলটা হলো আমাদের পুরো তদন্তের একটা সামারি। দেখুন কি সুন্দরভাবে এখানে সব তথ্য এক জায়গায় করা আছে। কোন আবহাওয়ায় বায়ুমণ্ডল কেমন থাকবে, ধোঁয়ার আকার কি হবে, আর দূষণ কতটা ছড়াবে, সব এক নজরে পরিষ্কার। এটা মনে রাখলে অনেক কাজে দেবে। আসলে এই যে এত কিছু আমরা জানলাম, এটা শুধু পরীক্ষার জন্য নয়। এই জ্ঞানটাই ইঞ্জিনিয়ারদের ক্ষমতা দেয় এমনভাবে ইন্ডাস্ট্রি ডিজাইন করার যাতে সেটা আমাদের পরিবেশের ক্ষতি না করে, আমাদের কমিউনিটির সাথে মিলেমিশে থাকতে পারে। আমরা যে বাতাসে শ্বাস নিই সেটাকে সুরক্ষিত রাখাটাই তো আসল ইঞ্জিনিয়ারিং। চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। ভাবুন তো, আজকের এই জ্ঞান আর ভবিষ্যতের প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে আমরা কি এমন স্মার্ট শহর তৈরি করতে পারি যেখানে রিয়েল টাইমে বাতাসের গুণমান মাপা হবে এবং দরকার মতো দূষণ নিয়ন্ত্রণ করা হবে। ইঞ্জিনিয়ার হিসেবে এই ভবিষ্যৎ তৈরিতে আমাদের ভূমিকাটা ঠিক কী হতে পারে, এটা নিয়ে অবশ্যই ভাববেন।